This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বিষয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মন কি বাত, অর্থাৎ তার মনের কথা। ওয়াকারুজ্জামান তার মনের কথা বছরের প্রথম দিনেই বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিককে জানিয়েছেন। সেই দৈনিকে প্রকাশিত যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজ সারাদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটা রীতিমতো চর্চার বিষয় হয়েছে। সকালে দ্য ওয়ালে আমরা সেই সাক্ষাৎকারের খবর ছেপেছিলাম। সেই সাক্ষাৎকারের দীর্ঘ সাক্ষাৎকারের ভেতরে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন, সাংবাদিক, কূটনীতিক, রাজনীতিক, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই সাক্ষাৎকারের মধ্যে ৩-৪টি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা ওয়াকারুজ্জামান বলেছেন। আমি এক নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে সবসময় একটা সংশয়, উৎকণ্ঠা থাকে যে এই বুঝি সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিল। তার কারণ দুজন সেনা শাসক দীর্ঘদিন তারা বাংলাদেশ শাসন করেছেন এবং এছাড়াও বহুবার বাংলাদেশে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে তার কোনো নজির নেই। গত 15-16 বছর তো শেখ হাসিনার সরকার, তার আগে তত্ত্বাবধায়ক সরকার, তার আগে বিএনপির সরকার, তার আগে আওয়ামী লীগের প্রথম সরকার, অর্থাৎ 90-এর দশকের গোড়াতেই স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর থেকে বাংলাদেশে সিভিল গভর্নমেন্ট রান করছে। বছরের প্রথম দিন অর্থাৎ 2025-এর পয়লা দিনে ওয়াকারুজ্জামান একটি সংকল্পের কথা বলেছেন। সেটি খুব আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে যে তিনি বলেছেন, আমি সেনা প্রধান থাকাকালীন সময়ে সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই রাজনীতিতে নাক গলাতে দেব না। আমি এটা চাই না যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাক। তিনি আরো একটি কথা বলেছেন যে আমি মনে করি না যে রাজনৈতিক দল আর সেনাবাহিনী সমকক্ষ। রাজনৈতিক দল যে কাজ করে সেই কাজ সেনাবাহিনী পারে না। এইটা তিনি খুব স্পষ্ট করে বলেছেন এবং বলেছেন যে অতীতে সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে দেশের অনেক ক্ষতি হয়েছে, সেগুলি ভালো হয়নি এবং সেগুলি সেনাবাহিনীর জন্যও খারাপ হয়েছে। তার কারণ সেনাবাহিনীর মধ্যে উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে, তারা অনেক বেশি ক্ষমতা লোভী হয়েছে, তারা ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা তাদের মধ্যে দেখা গিয়েছে। ফলে সভাপতি ওয়াকারুজ্জামান বলেছেন যে আমি প্রধান থাকাকালীন সেনাকে রাজনীতিতে জড়াতে দেব না। একজন সেনাপ্রধান, বাংলাদেশের মতো দেশে একজন সেনাপ্রধানের এই বক্তব্য সত্যি একটু ভিন্ন ধারার বক্তব্য। কারণ সাধারণভাবে মনে করা হয় যে ভারত পাকিস্তানের সেনাকর্তারা ওত পেতে থাকেন যে কখন তারা সিভিল গভর্নমেন্টের হাত থেকে রাষ্ট্রের বা সরকারের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবেন। এখন ওয়াকারুজ্জামান আগামী দিনে কি করবেন, তিনি তার সংকল্প রক্ষা করবেন কিনা, এটা আমরা কেউই জানি না। কারণ অতীতেও কিন্তু এইরকম দেখা গিয়েছে যে অনেক সেনা জেনারেল তারা মুখে যা বলেছেন কাজে তা করেননি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ যেভাবে দেশের কল্যাণের কথা বলছিলেন এবং যেভাবে তিনি বাংলাদেশকে নিয়ে তার ভাবনা চিন্তার কথা বলছিলেন, তারপর হঠাৎ করে একদিন দেখা গেল যে তিনি রাষ্ট্রপতিকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হয়ে গেলেন। ওয়াকারুজ্জামান সেই পথে হাঁটবেন কিনা আমরা কেউ জানি না, কিন্তু সেনাবাহিনীর এই আলোচ্য, এই যে সেনাপ্রধানের এই বক্তব্য, এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। কিন্তু যে বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু খুবই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির জন্য। সেটি হচ্ছে সেনাপ্রধান বলেছেন যে এই যে সংস্কার সংস্কার সংস্কার, এইটা নিয়ে যে একটা বিতর্ক চলছে, এখানে তিনি কিন্তু একটা ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। যে তিনি বলেছেন যে এই সংস্কারটা হচ্ছে রাজনৈতিক সরকারের কর্মসূচি। উনি নির্বাচিত সরকারের কর্মসূচি এই কথাটি বলেননি, কিন্তু রাজনৈতিক সরকারের কর্মসূচি বলেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতাসীন, সেই সরকারের কাজ সংস্কার নয়। সংস্কার করবে হচ্ছে যারা নির্বাচিত সরকার, যাদেরকে উনি বলেছেন ওনার ভাষায় রাজনৈতিক সরকার। এখন এই যে কথাটি কেন এসছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটা বড় বিতর্ক চলছে। সেটি অনেকটা ডিম আগে না মুরগি আগে এই বিতর্ক চলছে। অর্থাৎ সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে। এই যে আমরা ভিডিও করছি আজ বুধবার, আজ সকাল থেকে বিএনপির নেতারা দফায় দফায়, শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, তিনিও বলেছেন যে
এই 2025-এর মধ্যেই নির্বাচন করতে হবে, অর্থাৎ নির্বাচন নিয়ে কোনো আপোষ করা চলবে না। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং তারা সংস্কারের কাজগুলি করবে। বিএনপি এখনো পর্যন্ত তাদের যে স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে তারা সংস্কারের বিরোধিতা তারা করছে না, বরং তারা সংস্কারের জন্য কতগুলি কর্মসূচিও তারা সরকারের কাছে জমা দিয়েছে যে বিএনপি এই ধরনের সংস্কার প্রত্যাশা করে। কিন্তু তাদের একটি বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য যে কমিশনগুলি গঠন করেছে, কমিশনগুলি তাদের মতো করে সুপারিশ জমা দিক, সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলুক, কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনা করে ঠিক করবে যে কোথায় কতটা সংস্কার হবে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রপতি কেন্দ্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থায় চলে যাবে কিনা আগের মতো, নাকি প্রধানমন্ত্রী দেশের শেষ কথা হবেন, একজন প্রধানমন্ত্রী মানে এক ব্যক্তি কবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার বিভাজন, এই সমস্ত বিষয় আছে। বিচার ব্যবস্থাতে অনেকগুলি পরিবর্তন আনা দরকার, যাতে বিচার ব্যবস্থার উপরে প্রশাসন, সাধারণ প্রশাসন অর্থাৎ সরকার বা নেতা মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী তারা যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন। এরকম নানা বিষয়ে কিন্তু 6-7খানা কমিশন মোহাম্মদ ইউনূস গঠন করেছেন, যেটা বিএনপি এবং তার সহযোগী দলগুলি বলছে যে এই কমিশনের রিপোর্টগুলো জমা পড়ুক, তারপরে আমরা সরকার নির্বাচন করুক এবং সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে বা যে জোট ক্ষমতায় আসবে তারা সংসদে গিয়ে এই কাজগুলি করবে। কারণ এখানে কতগুলি আইনি এবং সাংবিধানিক প্রশ্নও আছে। অন্তর্বর্তী সরকার যদি সংস্কার করেও সেই সংস্কারগুলোকে কিন্তু পাশ করাতে হবে সংসদে। বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংসদ নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তাহলে সংসদ গঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। তখন যারা ক্ষমতায় আসবেন সংসদে বিল পাশ করানোর ক্ষেত্রে কিন্তু তাদের বক্তব্যই শেষ কথা, যারা সংখ্যাগরিষ্ঠ জোট বা সংখ্যাগরিষ্ঠ দল। ফলে অন্তর্বর্তী সরকার যে সংস্কার যদি তারা করে যায়, সেই সংস্কারগুলি আগামী দিনে যে নির্বাচিত সরকার বা জোট ক্ষমতায় আসবে তারা গ্রহণ নাও করতে পারে। ফলে আবার একটা কিন্তু সেই সাংবিধানিক এবং রাজনৈতিক জটিলতা তৈরি হবে। যে কারণে বাংলাদেশের বহু মানুষ এই কথাটি বলছেন যে আপনারা সংস্কার করে চিৎকার করবেন না, আগে যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করুন, অর্থাৎ এমনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন যাতে নির্বিঘ্নে অবাধে ভোট হতে পারে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে যদি সামনে রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যে কথা বলেছে তার সঙ্গে ওয়াকারুজ্জামানের বক্তব্যের খানিকটা মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি মোহাম্মদ ইউনূসের সরকারের যে এজেন্ডা, অর্থাৎ পুরো মাত্রায় তারা সংস্কার প্রক্রিয়া শেষ করে সংস্কারকে কার্যকর করে তারপর নির্বাচনের দিন ঘোষণা করবেন, এই সঙ্গে কিন্তু অন্তত পরোক্ষে সেনাপ্রধান সায় দেননি। আপনাদের মনে থাকবে যে ওয়াকারুজ্জামান এর আগে অর্থাৎ গত সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন, তখন তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান ঢাকায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হওয়া উচিত ম্যাক্সিমাম 1.5 বছর। কিন্তু ইতিমধ্যে ইউনূস যে এজেন্ডা ঘোষণা করেছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 1.5 বছর নয়, প্রায় 2, 2.5, 3 বছর তারা ক্ষমতায় থাকবেন। ফলে সেখানেও কিন্তু সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বিরোধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এটাও আলোচনা এসেছিল যে ইউনূস সেনাপ্রধানকে সরিয়েও দিতে পারেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই বিষয়টি অতদূর পর্যন্ত আর গড়ায়নি, কিন্তু আজকে অর্থাৎ বুধবার যে সাক্ষাৎকার সেনাপ্রধানের প্রকাশিত হয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক এই বিষয়টি তিনি নিশ্চিত করতে চাইছেন। স্বভাবতই বাংলাদেশে 2025-এর যে রাজনৈতিক পরিসরে যে আলোচনা বা যে এজেন্ডা সেটা কিন্তু নির্বাচন। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি কোন দিকে গড়াবে এটা এখন বিরাট বড় প্রশ্ন। এবং ইতিমধ্যে বিএনপি তারা বিদায়ী বছরে অর্থাৎ 2024-এর শেষ দিকেই কিন্তু তারা এই কথাটি বলেছিল যে সরকার যদি নির্বাচন নিয়ে টালবাহানা চালিয়ে যায় তাহলে তাদেরকে ময়দানে নামতে হবে।
ইতিমধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের ছাত্ররা একটি দল গঠন করবে। ইউনূস এবং তার সহযোগীরা চাইছেন ছাত্রদেরকে দল গঠনের পর তারপর তাদেরকে সেই দলের জনপ্রিয়তা অর্জনের জন্য জেলায় জেলায় প্রচার সংগঠন তৈরি করা, এর জন্য সরকার সময় দিতে চায়। ফলে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে রাজনীতি যা গড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে যে পুরনো দুই মিত্র অর্থাৎ বিএনপি এবং জামায়াতে ইসলাম তাদের মধ্যে এখন সম্পর্ক ভেঙে গিয়েছে এবং নতুন যে রাজনীতি ইমার্জ করছে তাতে বোঝা যাচ্ছে যে ছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব যে রাজনৈতিক দল, যে দলের নাম হতে পারে জনশক্তি দল, কারণ এই নামে একটি রাজনৈতিক দল 2006 মোহাম্মদ ইউনূস নিজেই গঠন করেছিলেন, সেই দলই হতে পারে ছাত্রদের নতুন দলের নাম। সেই দলের সঙ্গে জামাতের আসন বোঝাপড়া হবে এবং তারা নির্বাচনে যাবে এবং তাদের মূল উদ্দেশ্য হবে বিএনপিকে কোনোভাবেই যাতে ক্ষমতায় আসতে বিএনপি যাতে না পারে। আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে তারা লড়াই করবে কিনা সেটাও এখন স্পষ্ট নয় এবং লড়াইয়ের যদি সুযোগও দেওয়া হয় তারা সাংগঠনিকভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারবে কিনা এটা নিয়েও অনেক অনিশ্চয়তা আছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মামলা, পরিণতি কি হবে এগুলো আমরা কিছুই জানি না, কিন্তু ময়দানের প্রধান প্রতিপক্ষ কিন্তু বিএনপি এবং এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে বিএনপি একেবারে ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে, এটাও স্পষ্ট। কিন্তু রাজনীতি যেদিকে গড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে -2 যে ফর্মুলা বাংলাদেশে খুব জনপ্রিয় অর্থাৎ নো খালেদা নো হাসিনা, এই দিকে রাজনীতি গড়াচ্ছে কিনা এইটা কিন্তু একটা তুমুল আলোচনার বিষয়। মাইনাস করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কারণ তিনি ইমিডিয়েটলি দেশে ফিরে রাজনীতির ময়দানে আসতে পারছেন না। এখন রইলেন বাকি খালেদা, ব্যক্তি খালেদা নয় তার দল, অর্থাৎ আওয়ামী লীগকে যেমন সরানো গিয়েছে তেমনি সেই জায়গা বিএনপি পূরণ করুক, অর্থাৎ বিএনপি ক্ষমতায় ফিরুক। এটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বা তার সহযোগী দল এবং গোষ্ঠী, নাগরিক সমাজ, কূটনীতিক, আমলা তারা কেউ চাইছেন না। ফলে তারা চাইছেন মাইনাস বিএনপি একটা সরকার। স্বভাবতই 2025-2024 থেকেও বাংলাদেশে অনেক বেশি রক্তক্ষয়ী, অনেক বেশি সংঘাতময় হয়ে উঠতে পারে। তার কারণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে বিএনপিকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যদিও 15 বছর তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, এ কথা ঠিক যে তাদের লড়াইতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হননি, সেই লড়াই ফাইনালি পরিণতি হয়েছে গণ অভ্যুত্থানে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানে বিএনপির যে ভূমিকা বা অংশীদারিত্ব সেটাকেও অস্বীকার করার চেষ্টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে। ফলে 2024 না 2025 কোনটা অনেক বেশি রক্তক্ষয়ী হবে সেটা এখনই বলা যাবে না, কিন্তু সম্ভাবনা যা দেখা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি 2025-এ অত্যন্ত উত্তাপময় হবে এবং সেটা কতটা রক্তক্ষয়ী হয়ে উঠবে সেটাই আগামী দিনে দেখার। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সেনাবাহিনী এক্ষেত্রে কোনো ভূমিকা নেবেন কিনা। ওয়াকারুজ্জামান বলেছেন তিনি রাজনীতির ফেন্সিং এর বাইরে রাখবেন সেনাবাহিনীকে, কিন্তু তিনি কথা রাখবেন কিনা সেটা কেউ জানে না। স্বভাবতই 2025-2024 থেকে কতটা কি পরিস্থিতি বাংলাদেশে দেখা দেয়, কতটা শান্তি বিরাজ করে, কতটা অশান্তি হয়, এগুলোই কিন্তু বছরের গোড়ায় একেবারে সব মহলে চর্চার বিষয় বিএনপির সঙ্গে ইউনূস সরকারের সম্পর্ক কোন দিকে গড়ায় এবং ইউনূস সরকার তারা এই 25-এর মধ্যে নির্বাচন বা 26-এর গোড়ায় নির্বাচন করার ব্যাপারে সত্যি নমনীয় হয় কিনা, এই সবগুলো নিয়ে আমাদের নজর থাকবে। আপনাদেরও নজর থাকুক দ্য ওয়ালে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।